আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে সুন্দরবন কলেজ অফ টেকনোলজির সাতক্ষীরার পক্ষ থেকে আজকের আইসিটি ক্লাস। তো ক্লাসের শুরুতে আমরা বিগত দিন যে বিষয়টা নিয়ে আলোকপাত করছিলাম বা আলোচনা করছিলাম একটু সারসংক্ষেপে যদি আলোচনা করি তাহলে মনে হয় ভালো হয়, তাই না? একটু সারসংক্ষেপ দেখি যে আমরা কোথা থেকে শুরু করছিলাম বা কোথায় এসে আমরা শেষ করে ফেলছি। আচ্ছা, তো আমরা ডাটা কমিউনিকেশন অর্থাৎ প্রথম চ্যাপ্টার নিয়ে আলোচনা করতেছিলাম। ডাটা কমিউনিকেশন সম্পর্কে একটা ধারণা গতদিন আমরা মোটামুটি ভাবে পেয়েছিলাম, তাই না? এখান থেকে 1.1 এর ডাটা কমিউনিকেশন সিস্টেম কি এই বিষয় নিয়ে আলোচনা করছিলাম এবং এটা কিভাবে কাজ করে, কার্যকারিতা, এর মৌলিক যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো নিয়ে আমরা কথা বলছিলাম আমাদের বিগত ক্লাসে। তো আজকে আমরা ডাটা কমিউনিকেশন 1.2 তে কমিউনিকেশন সিস্টেম বা সাধারণ ব্লক ডায়াগ্রাম সহ ডাটা কমিউনিকেশন সিস্টেমটা কেমন বা এই বিষয়টা কি সেই সম্পর্কে একটু যদি ধারণা নিতে চাই বা আলোচনা করি, তো আমরা এখান থেকে শুরু করব। আজকে হচ্ছে কমিউনিকেশন সিস্টেম। এখন কমিউনিকেশন সিস্টেম এমন একটি সিস্টেম, কমিউনিকেশন অর্থ যোগাযোগ। তো সিস্টেম অর্থ মাধ্যম, তাহলে যোগাযোগ মাধ্যম হচ্ছে এমন একটি পদ্ধতি বা মডেল যা দুইটি স্টেশন, ট্রান্সমিটার এবং রিসিভার যোগাযোগ বিনিময় করে। এখন বিষয়টা কি বোঝাতে চাচ্ছে এখানে, যে কমিউনিকেশন সিস্টেম এমন একটি পদ্ধতি, এমন একটি পদ্ধতি বা মডেল যেটা কি হয়, দুইটা স্টেশন থাকে। সাধারণত কি হয়, একজন যদি আমরা যদি কোনো বার্তা পাঠাই, সেই বার্তাটা যে পাঠাচ্ছে, এখন আমি পাঠাচ্ছি, তাহলে আমি কি ট্রান্সমিটার হিসেবে এখানে কাজ করতেছি। কথার কথা, আমি আপনাদের মধ্যে একজনকে কল দিলাম, তা আমি যে ফার্স্টে কল দিলাম আপনাকে, তো আমি এখানে ট্রান্সমিটার হিসেবে কাজ করতেছি। দেন রিসিভার হচ্ছে কে, অর্থাৎ ফোনের অপর প্রান্তে, আমি ফোন দিয়ে বোঝাচ্ছি, ফোনের অপর প্রান্তে যে ব্যক্তি আছে বা যিনি আমার এই সিগন্যালটা রিসিভ করবেন, ঠিক আছে, সিগন্যালটা রিসিভ করবেন, ওনাকে মূলত রিসিভারের সাথে তুলনা করা হয়। যদি আরো সহজ করে বোঝাই, তো দেখেন আপনি কি করতেছেন, আমরা রেডিও স্টেশনের নাম শুনছি। রেডিও স্টেশনে কি হয়, রেডিও স্টেশন কিন্তু তরঙ্গ আকারে অর্থাৎ বাতাসের মাধ্যমে তরঙ্গ আকারে বা সিগন্যালটা প্রেরণ করে। সেইটা আমাদের যে এন্টিনা আছে, এন্টিনা থেকে মানে অ্যান্টিনা আছে, যেটা রেডিওর যে অ্যান্টিনা আছে, একটা থাকে ট্রান্সমিশন অ্যান্টিনা, যেটা থেকে সিগন্যালটা মূলত আমাদেরকে কি করা হয়, আমাদের গ্রাহক যারা আছি বা আমরা এইটা যারা শুনবো বা সিগন্যালটাকে যারা শুনতে চাচ্ছি তাদের কাছে এটা পাঠানো হয়। আর রিসিভার প্রত্যেকটা রেডিওতে যেমন অ্যান্টেনা সিস্টেম ছিল, তো ওই অ্যান্টেনা কি করে, ওই সিগন্যালটা রিসিভ করে। যদি আপনি আগের কালের হচ্ছে মানে এখান থেকে কয়েক বছর আগে যদি ফিরে যান একটু, দেখা যাচ্ছে 2000 সালের আগে যদি যেতে হয়, তখন কি হচ্ছে, সাদা কালো টিভি ইউজ করতাম, তখন কিন্তু কালার টিভি অতটা প্রচলন ছিল না। এখন যেটা আপনার সিআরটি থেকে এখন কিন্তু এলসিডি বা এলইডি তে রূপান্তর হয়ে গেছে এবং সেটা অনেক কালারফুল বা রঙিন হয়। তো সেই ক্ষেত্রে বলা যায় যে আপনার যখন 2000 সালের আগে যখন সাদা কালো ছিল, তখন কিন্তু ম্যাক্সিমাম বাসায় কি ওই যে কেবল লাইন অর্থাৎ ডিশ সংযোগ এটা ছিল না। তখন কি হতো, এন্টিনা ব্যবহার করা হতো। এন্টিনা ঘুরিয়ে বিভিন্ন দিকে ঘুরিয়ে আমরা কিন্তু ওই সিগন্যালটাকে মানে কি করতাম, কানেক্ট করতাম আমরা। এখানে হচ্ছে রিসিভারটা ছিল কে, ওই এন্টিনাটা হচ্ছে সিগন্যালটাকে রিসিভ করে। রিসিভ করে সেটা কি হয়, যন্ত্রাংশ দিয়ে মানে যে প্রসেস আছে প্রসিডিওর দিয়ে কিন্তু আমাদের সামনে উপস্থাপন করে। তো এখানে কমিউনিকেশন সিস্টেম, কমিউনিকেশন সিস্টেম এমন একটি সিস্টেম বা মডেল যা দুইটি স্টেশন, একটা হচ্ছে ট্রান্সমিটার অর্থাৎ যেখান থেকে সিগন্যালটা প্রেরণ করা হয়, আরেকটা হচ্ছে রিসিভার বা যোগাযোগ বিনিময় করে, যেটা হচ্ছে আমরা গ্রহণ করব। সিগন্যাল বা ইনফরমেশন একটি চ্যানেলের মাধ্যমে সোর্স থেকে ডেস্টিনেশনে চলে যায়। দেখেন এখানে নিচে যে লেখাটা দিচ্ছে, এখানে যদি চলে আসি, ইনফরমেশন একটি চ্যানেলের মাধ্যমে সোর্স থেকে ডেস্টিনেশনে চলে যায়। একটি সোর্স বলতে উৎস থেকে। এখন আমরা যে সকালবেলা গন্তব্য থেকে বের হই বা আমরা অফিসে যাচ্ছি, এখন আমাদের বাসা হচ্ছে কি, আমাদের যে স্টেশন থাকে ওই স্টেশন বা ওইখানে কিন্তু আমরা থাকি। ওইখান থেকে আমাদের উদ্দেশ্য হচ্ছে কি, আমাদের নির্দিষ্ট এরিয়াতে বা আমাদের অফিসে আমরা যাব। এখন অফিসটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন, সেটা হচ্ছে কারো কাছে হতে পারে, কারো দূরে হতে পারে। এখন কমিউনিকেশন সিস্টেমের মৌলিক উপাদান, বেসিক কিছু এলিমেন্টস আছে বা উপাদান এটাকে বলা হয়। একটি টেলিকমিউনিকেশন পদ্ধতিতে বা টেলিযোগাযোগ পদ্ধতি যেটাকে বলা হয়, এই পদ্ধতিতে
সাধারণত তিনটা বিষয় এখানে উল্লেখযোগ্য, বা তিনটা মৌলিক বিষয় আছে, মৌলিক উপাদান নিয়ে ব্যবহার করা হয়, মৌলিক উপাদান গঠিত। একটা হচ্ছে ট্রান্সমিটার, একটা হচ্ছে ট্রান্সমিশন মিডিয়া, আর একটা হচ্ছে রিসিভার। তো এই তিনটা সম্পর্কে আমরা একটু আলোচনা করি বা বোঝার চেষ্টা করি। দেখেন, ফার্স্ট অফ অল দেওয়া আছে ট্রান্সমিটার। ট্রান্সমিটারটা কি? ট্রান্সমিটার হলো এমন একটি ইলেকট্রনিক ডিভাইস, ট্রান্সমিটার হলো এমন একটি ইলেকট্রনিক ডিভাইস যা টেলিযোগাযোগ রেডিও তরঙ্গ তৈরিতে ব্যবহার করা হয়। টেলিযোগাযোগে এখানে কিন্তু মেইনলি যোগাযোগের ফ্যাক্টরটা আসতেছে, বাট টেলি যোগাযোগ অর্থাৎ আমরা টেলিফোন বা মোবাইল যেটা ইউজ করি, এটা কি হয়? তরঙ্গ তৈরিতে ব্যবহার হয়। এতে একটি অ্যান্টেনার সাহায্যে তথ্য প্রেরণ বা পাঠানো যায়। এখন অ্যান্টেনার সাহায্যে আমি যে এখান থেকে কানেক্ট করতেছি, আমি এক্ষুনি যে কথাটা বললাম আপনাদের শুরুতে, যে ফোনে হোক বা আমরা ফোনে যখন কল করতেছি, এটা কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় এই ওদের স্টেশন থেকে বা সিম অপারেটর যারা আছে তাদের থেকে বিভিন্ন জায়গায় টাওয়ার স্থাপন করা আছে। সেই টাওয়ারে আমরা যে কল করতেছি বা আমাদের সিগন্যালটাকে তরঙ্গ আকারে ওই টাওয়ারে প্রেরণ করা হয়। এখন সে ওইটাকে কি করে? ফার্স্ট অফ অল তরঙ্গ তৈরি করে, এতে একটি এন্টেনার সাহায্যে তথ্য পাঠানো যায়। এইবার ট্রান্সমিটারটি একটি রেডিও ফ্রিকোয়েন্সি উৎপন্ন করতে সক্ষম হয়। ট্রান্সমিটারটি একটি রেডিও ফ্রিকোয়েন্সি দেয়। এখন আপনি কথা বলতেছেন, আপনার এটা তো আর ফ্রিকোয়েন্সি হচ্ছে না, আপনার এটা হচ্ছে কি নয়েজ বা শব্দ। আপনি কথা বলতেছেন, এটা রেডিও ফ্রিকোয়েন্সি আকারে কি করতেছে, তারা তৈরি করে দিচ্ছে কি ট্রান্সমিটার, এটা রেডিও ফ্রিকোয়েন্সি উৎপন্ন করে দিচ্ছে। এখন এটি এন্টিনার মাধ্যমে কি হচ্ছে? ছড়িয়ে যাচ্ছে কোথায়? বাতাসে। ঠিক আছে, এটাকে ছড়িয়ে দেওয়া হচ্ছে, যা পর্যায়ক্রমে একটি রেডিও তরঙ্গ হিসেবে বিকিরিত হচ্ছে বা বিকিরণ করে একটি রেডিও তরঙ্গ আকারে, মানে সাইকেল আকারে। যদি বলা যায় নদীর ঢেউ যেমন চলে, ঠিক সেই ঢেউয়ের মতো এখানে আপনার সিগন্যালটাকে কি করতেছে, এক স্থান থেকে স্থানান্তরে, মানে ঢেউ যেমন বয়ে চলে, ঠিক ওইভাবে আমাদের ট্রান্সমিটার মাধ্যমে আমাদের সিগন্যালটা আমরা বলি বা কথা যেটা বলি সেটাকে বাতাসে কি হয়, ওই সিগন্যাল আকারে বা ফ্রিকোয়েন্সি আকারে ভাসিয়ে দেওয়া হয়। এইবার আসেন ট্রান্সমিশন মিডিয়া কি? ট্রান্সমিশন, তাহলে ট্রান্সমিটার বুঝলাম কি? ট্রান্সমিটার হলো এমন একটি ইলেকট্রনিক ডিভাইস যা টেলিযোগাযোগ বা রেডিও তরঙ্গ তৈরিতে ব্যবহার করা হয়। এটা হচ্ছে ট্রান্সমিটার বলতো। অর্থাৎ আমাদের যে শব্দ আছে, আমাদের যে ভয়েসটা আছে, এটাকে কি করতেছে, যে রেডিও তরঙ্গ আকারে তৈরি করে দিচ্ছে, দিয়ে ছড়িয়ে দিচ্ছে, এন্টেনার মাধ্যমে সে ছড়িয়ে দিচ্ছে। আর ট্রান্সমিশন মিডিয়া যেটাকে বলা হয়, এটি একটি ট্রান্সমিশন মাধ্যম যা সিগন্যাল বহন করে। ট্রান্সমিশন মিডিয়া, মিডিয়া বলতে কি, আমরা যদি এক স্থান থেকে, অর্থাৎ আমি যেটা বললাম গন্তব্যস্থল, এক স্থান থেকে আমরা আরেক স্থানে যাওয়ার জন্য অনেকে কি ব্যবহার করতেছি, আমরা মোটরসাইকেল ব্যবহার করতেছি, বা বাই এয়ারে কেউ যাচ্ছি, বা বাই রোড যখন যাচ্ছি, বা দূরপাল্লায় যখন যাচ্ছি, তখন কিন্তু আমরা একটা ট্রান্সপোর্ট বা ট্রান্সপোর্টেশন সিস্টেম ব্যবহার করতেছি। তো ট্রান্সমিশন এখানে হচ্ছে ওই যে বাস বা আমরা যে মোটরসাইকেল নিয়ে যাচ্ছি না, এইটা হচ্ছে, এটাকে বলা হয় মিডিয়া। বা আপনি একটা খবর, দেখা যাচ্ছে আপনি এখানে আছেন, আপনি একজনকে বললেন যে ভাই আমার এই খবরটাকে ওই জায়গায় বা নির্দিষ্ট একটা স্থান পর্যন্ত আপনি একটু বলে দিবেন বা পৌঁছাই দিবেন। এটা ফোনের মাধ্যমে না, আপনি ওকে ওনাকে সরাসরি দিয়ে দিচ্ছেন, কোনো একটা কাগজ দিয়ে দিচ্ছেন বা কোনো একটা কথা ওনাকে বলে দিচ্ছেন যে এই কথাটা ওনার পর্যন্ত পৌঁছাই দিবেন বা এই কাগজটা ওনার পর্যন্ত পৌঁছাই দিতে হবে। তো এখানে যার মাধ্যমে আপনি এই কাজটা করতেছেন সেটা হচ্ছে মিডিয়া। তো ট্রান্সমিশন মিডিয়া হচ্ছে, আপনি ফার্স্ট কি করলেন, আপনি যেটা মানে তরঙ্গটা তৈরি করলেন, তরঙ্গ তৈরি করতেছেন, তরঙ্গ তৈরি করে আপনি আপনি এন্টেনা পর্যন্ত নিয়ে এসে যে ছেড়ে দিচ্ছেন। এখন এই যে ছেড়ে দিলেন, আপনি বাতাসে তরঙ্গটা ছেড়ে দিলেন, এই তরঙ্গটা তো নির্দিষ্ট আপনার স্থান পর্যন্ত পৌঁছাইতে হবে, মানে এটা ক্যাপচার করতে হবে। ফার্স্টটা হচ্ছে আমাদেরকে গ্র্যাব করতে হবে, ধরতে হবে। ধরার পরে তো এটা হচ্ছে আপনাকে পৌঁছাইতে হবে আমরা যার কাছে পাঠাতে চাচ্ছি তার কাছে। এখন টেলিযোগাযোগে কি হয়, বিভিন্ন জায়গায় ট্রান্সমিশন এইটা, যদি টেলিফোন বলি, তারা কিন্তু কি করে, দেখবেন যে কেবলের মাধ্যমে টেলিফোন সংযোগ দেয়। আর আমরা যদি ফোনের কথা বলি, ফোনে কিন্তু কোনো কেবল সংযোগ লাগে না, বাট এটা টাওয়ারের মাধ্যমে আপনার যে তরঙ্গটা আছে, এটাকে একটা টাওয়ার থেকে আরেকটা টাওয়ারে কিন্তু বসায় দেয়। এখন টাওয়ার গুলো দেখবেন, এটা কিন্তু প্লেন একটা টাওয়ার থাকে না, মানে যে টাওয়ার গুলো ব্যবহার করা হয় এটাতে কিন্তু অনেক রকম মানে ইকুইপমেন্ট লাগানো থাকে, ইলেকট্রনিক্স অনেক ডিভাইস লাগানো থাকে, অনেকটা ছাতার মতো দেখতে হয়, বা অনেকটা গোল, অনেকটা লম্বা, বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট কিন্তু ব্যবহার করা হয়, এই ট্রান্সমিশন মিডিয়া হিসেবে কাজ করে। এইবার দেখেন, একই সাথে ওটা আবার রিসিভার থাকে ওখানে, যে আপনি সিগন্যালটা আপনি এখান থেকে পাঠাচ্ছেন, মনে করেন ঢাকাতে পাঠাবেন, এখন আপনার সিগন্যালটা আপনার বাসায় বসে ঢাকাতে কিভাবে যাচ্ছে, বা আপনার ওখান থেকে সিগন্যালটা আমার পর্যন্ত আপনি পাঠাবেন, এখন এটা যে আমার পর্যন্ত আসবে সেটা কিভাবে আসবে, এটার জন্য তো ওই সিগন্যাল যেটাকে আপনার তৈরি করছেন, ওই সিগন্যালটা রিসিভ করতে হবে। সো এই রিসিভের কাজটা কি করে, এখানে রিসিভার লেখা আছে, দেখেন রিসিভার 3 নম্বর যে উপাদানটা আছে বা মৌলিক উপাদান যেটা আছে রিসিভার, এখানে রিসিভার হলো একটি ইলেকট্রনিক ডিভাইস। সো এটাও বোঝা যাচ্ছে এটাও হচ্ছে একটা ইলেকট্রনিক ডিভাইস
যা প্রেরক প্রান্ত থাকে, মানে প্রেরক প্রান্তে থাকে, যোগাযোগ প্রক্রিয়া বা রিসিভার, শ্রোতা, পাঠক বা পর্যবেক্ষক হিসেবে ব্যবহার হয়, যা সিগন্যাল গ্রহণ করে এবং তা আবার ব্যবহারযোগ্য তথ্যে রূপান্তর করে। তাহলে কথাগুলো একটু জটিল লাগতেছে, আমি একটু সহজ করে দিচ্ছি। এখানে হচ্ছে রিসিভার হলো একটি ইলেকট্রনিক ডিভাইস। ওকে ফাইন, আমরা এখানে কাজ করতেছি কি, আমরা ফোনও একটা কিন্তু ডিভাইস, ইলেকট্রনিক ডিভাইস, যেটা ব্যবহার করে আমরা ফার্স্ট অফ অল আমাদের সিগন্যালটাকে ট্রান্সমিট করতেছি এবং এটাকে মিডিয়া হিসেবে ব্যবহার করে এক স্থান থেকে আরেক স্থানে তরঙ্গটাকে নিয়ে যাচ্ছি। দেন রিসিভার কি করতেছে, আমাদের এই তরঙ্গটাকে সে গ্র্যাব করতেছে বা ধরতেছে। ধরার পরে কি হচ্ছে, ফার্স্টে সে ধরলো, ধরার পরে প্রেরক প্রান্ত থাকে, মানে প্রেরক প্রান্ত বলতে আমি একটা জিনিস প্রেরণ করছি, এখন প্রেরক একজন আর প্রাপক একজন, যার কাছে সে সিগন্যালটা পাবে সে হচ্ছে প্রাপক। সো এখান থেকে যোগাযোগ প্রক্রিয়া বা রিসিভার শ্রোতা বা পাঠক পর্যায়ে যে পৌঁছালো, পৌঁছানোর পরে এইটাকে যে শুনবে, সে শোনার উপযোগী বা ব্যবহার উপযোগী একটা সিগন্যাল তো তাকে তৈরি করে দিতে হবে। না হলে আমি যে কথাটা বলতেছি, এইটা যে হাওয়ায় ভাসতেছে তরঙ্গ আকারে, সেটা তো আপনার পর্যন্ত পৌঁছালে তরঙ্গ যদি হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে এখানে কি তথ্য দেওয়া আছে বা কোন তথ্যের কথা বলা আছে। সেই ক্ষেত্রে কি হয়, এই রিসিভারটা ফার্স্ট অফ অল ওই তরঙ্গ যে দৈর্ঘ্যটা থাকে, ওই তরঙ্গটাকে সে গ্র্যাব করে বা রিসিভ করে, করার পর এটাকে আবার কি করে, সে ব্যবহারযোগ্য সিগন্যাল যেটা আছে, ব্যবহারযোগ্য বা আমাদের শোনার উপযোগী হোক, সেই সিগন্যালে সে রূপান্তর করে দেন আমাদের কাছে সেটা উপস্থাপন করে। এবার নিচে যদি আসি, উদাহরণস্বরূপ বলা যায় একটি রেডিও সম্প্রচারের ব্রডকাস্ট টাওয়ার হলো ট্রান্সমিটার, ট্রান্সমিশন মাধ্যম বা শূন্য জায়গা, রেডিও হলো রিসিভার। আমি যে কথাটা শুরুতে বলে আসছি, দেখেন এখানে উদাহরণস্বরূপ বলা হচ্ছে। আপনাদের কাছে যদি বই থাকে তাহলে আরো ভালো, এখানে বইতে একটা চিত্র দেখতে পাবেন, রেডিও স্টেশনে দেওয়া আছে। এখানে উদাহরণস্বরূপ বলা হচ্ছে একটি রেডিও সম্প্রচারের ব্রডকাস্ট টাওয়ার হলো ট্রান্সমিটার, বা রেডিও স্টেশনে যে টাওয়ারটা বসানো থাকে সেটা হচ্ছে ট্রান্সমিটার হিসেবে কাজ করে। আর ট্রান্সমিশন মাধ্যম বা শূন্য জায়গা, অর্থাৎ আমি এক স্থান থেকে, ধরেন বেতার কেন্দ্র আছে খুলনাতে, খুলনা থেকে বেতারটা আমাদের সমগ্র যে সম্প্রচার করতেছে সেই তরঙ্গটাকে তো হাওয়ায় ছেড়ে দিচ্ছে, এখন ট্রান্সমিট মাধ্যম এখানে হচ্ছে বাতাসটা, সে ট্রান্সমিট মাধ্যম হিসেবে কাজ করে, বাতাসের মাধ্যমে সিগন্যালটা পাস করে। আর এখানে হচ্ছে রিসিভার কি করতেছে, সেই সিগন্যালটা কিন্তু রিসিভ করে, সেটা বলা হচ্ছে উদাহরণস্বরূপ। এখানে রেডিওর কথা বলা হচ্ছে রিসিভার, রেডিওটা সেই সিগন্যালটাকে রিসিভ করতেছে, রিসিভ করার পরে সে ব্যবহারযোগ্য বা শোনা উপযোগী বা আমাদের শ্রবণযোগ্য যেটা, সেইটা কিন্তু রেডিওতে কিন্তু আবার দেখা যায় না, রেডিওতে শোনা যায়। তো এটা আমাদের শ্রবণ শক্তি বা ধারণ করতে পারি সাউন্ডটা, আমরা সেই সাউন্ড হিসেবে আমাদেরকে ডেলিভার করে। এখন একটা সাধারণ ব্লক ব্লক ডায়াগ্রাম সহ কমিউনিকেশন সিস্টেমটা কেমন হয়, আপনাদের বইতে মেবি ব্লক ডায়াগ্রাম এখানে দেওয়া আছে, আমি ব্লক ডায়াগ্রামটা এখানে দেখাচ্ছি না, ওইটা একটা চিত্র মাধ্যমে দেখানো আছে। তো এই জায়গায় আমি বর্ণনাটা একটু সহজ করে দিচ্ছি বা আপনাদেরকে বলে দিচ্ছি। দেখেন এখানে বলা আছে সাধারণ ব্লক ডায়াগ্রাম সহ কমিউনিকেশন সিস্টেমটা কি। বলছে কোনো ডাটাকে এক স্থান থেকে অন্য স্থানে কিংবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তর, কিংবা একজনের ডাটা অন্যজন অন্য সবার নিকট স্থানান্তর করার প্রক্রিয়া হচ্ছে ডাটা কমিউনিকেশন বলা হয়। অর্থাৎ ঘুরে ফিরে কিন্তু সেই একই কথাই আসতেছে, অর্থাৎ আমাদের প্রেরণকৃত ডাটা এক মাধ্যম থেকে বা এক স্থান থেকে, এক জায়গা থেকে অন্য জায়গায় প্রেরণ করার কাজটাই করতেছে এই ডাটা কমিউনিকেশন। তো এই এটার যে সাবজেক্টটা আছে, এই টোটাল বিষয়টা বা এই সাবজেক্টের মূলত এই বিষয়টার উপরে ফোকাস করা হচ্ছে যে আপনার ডাটাকে কমিউনিকেশন যোগ্য বা যোগাযোগ মাধ্যমের উপযোগী করে তোলা, আপনার একটা ডাটাকে যোগাযোগ মাধ্যমের উপযোগী করে তোলাই হচ্ছে এই সাবজেক্টের মূল বিষয়। এখন দেখেন এখানে দেওয়া আছে কোনো ডাটাকে এক স্থান থেকে অন্য স্থানে কিংবা অন্য ডিভাইস, এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তর, কিংবা একজনের ডাটা অন্য সবার মাধ্যমে, মানে অন্য সবার কাছে স্থানান্তর করা। এবার আমি যদি একটা একটা করে আসি, এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে, তাহলে কিভাবে হয়, আমরা কি করি, আমরা এখন একটা কম্পিউটার থেকে মেইল করে দিচ্ছি, তাই না, এই মেইলটা আমি এখান থেকে মেইল করলাম, মেইল করে অন্য একটা জায়গায় বা অন্য একটা কম্পিউটারে পাস করতেছি। সেইটা কিভাবে করতেছি, আমাদের কিন্তু ইন্টারনেট সংযোগ বা ব্রডব্যান্ড যেটা ব্যবহার করি আমরা, ওয়াইফাই যেটাকে বলতেছি, এই সিগন্যালের মাধ্যমে কিন্তু আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় প্রেরণ করে দিচ্ছি, তাই না, এটা কিন্তু হ্যান্ড টু হ্যান্ড আমরা পাঠাচ্ছি না। আর পরবর্তীতে যেটা বলতেছে এখানে হচ্ছে দেখেন, ডিভাইস স্থানান্তর, একজনের ডাটা সবার নিকট স্থানান্তর করার প্রক্রিয়া। একজনের ডাটা বলতে আমরা রেডিও স্টেশনের কথাই যদি ধরি, মনে করেন রেডিও স্টেশনে কোনো একটা অডিও মিউজিক প্লে করা হচ্ছে, সেটা নির্দিষ্ট একজনেরই, ওইখানে কিন্তু অনেকজনের ওই সংটা প্লে করতেছে না, বা একসাথে কিন্তু অনেকগুলো সং আপনাকে ডেলিভারি করা হচ্ছে না, এট এ টাইম একটা সং আপনার ওইখানে প্লে করা হচ্ছে। এবং সেটা যদি রেডিও স্টেশনে দেওয়া হয়, তাহলে আমার সমগ্র বাংলাদেশ থেকে, ইভেন আমার, মানে আমার কান্ট্রির বাইরে থেকেও কিন্তু ওই সিগন্যালটাকে আমি ক্যাপচার করতে পারি, করে ওই জিনিসটাকে আমরা শুনতে পারি বা আমরা
আমাদের শ্রবণযোগ্য একটা শব্দে কিন্তু রূপান্তর করে দিচ্ছে সেই রেডিওটা দিয়ে, ওই সিগন্যালটা আমাদের কাছে পাঠাচ্ছে। এইবার দেখেন ডাটা কমিউনিকেশনকে অনেক সময় কম্পিউটার কমিউনিকেশনও বলা হয়। ডাটা কমিউনিকেশনকে অনেক সময় কম্পিউটার কমিউনিকেশনও বলা হয়, কারণ বর্তমানে অধিকাংশ তথ্যই কম্পিউটার থেকে কম্পিউটারে কিংবা কম্পিউটার ও এর টার্মিনাল সমূহের মাধ্যমে ট্রান্সফার করা হয়। এখন কম্পিউটার থেকে কম্পিউটারে ট্রান্সফার করা হয় এটা বুঝতে পারলাম, কিন্তু কম্পিউটার ও টার্মিনাল সমূহের মাধ্যমে ট্রান্সমিট করা হয়। টার্মিনাল বলতে কি বোঝায়? এখন দেখেন আমি যে কথাটা বললাম, একটা মেইল করতেছি, আমি আমার কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটার বা আদার্স আরেকজনের কম্পিউটার আমি এটা মেইল করলাম, কি ব্যবহার করে? ইন্টারনেট পরিষেবা ব্যবহার করে, বা ব্রডব্যান্ড যেটাকে বলা হয়, ওয়াইফাই যেটাকে বলা হয়, এটা ব্যবহার করে আমি একটা কম্পিউটার থেকে আরেকটি কম্পিউটারে দিয়ে দিলাম। এখন কম্পিউটার ও টার্মিনাল সময়ের মধ্যে ট্রান্সমিট, এখন দেখা যায় বেশিরভাগ রেডিও স্টেশন গুলো বা টেলিভিশন বা স্যাটেলাইট যে জগৎগুলো আছে, অর্থাৎ আমরা কেবল টিভি যেটাকে বলা হয়, এটা কিন্তু দেখবেন যে নিচের দিকে, অর্থাৎ যেখানে রিসিভারটা থাকে একটা ছাতার মতো নিচে দেওয়া থাকে, আর উপর থেকে এই সিগন্যালটা কি হয়, আমাদের স্যাটেলাইট যেটা আছে, স্যাটেলাইট থেকে কিন্তু আমরা এই সিগন্যালটাকে কি করা হয়, প্রথমে এই যে ট্রান্সমিশন যে সিস্টেমটা আছে, ট্রান্সমিট করার যে বিষয়টা আছে, এটা কিন্তু উপরে বসানো থাকে। তো ওই সিগন্যালটা প্রথমে স্যাটেলাইট ক্যাপচার করে, করার পরে আমাদের নিচে যে রিসিভার গুলো থাকে ওইখানে প্রেরণ করে, এবং সেটা কিন্তু কি হয়, কম্পিউটারের মাধ্যমে আমাদের ডিস্ট্রিবিউট করে দিচ্ছে। এই জন্য বলতেছে যে টার্মিনাল সময়ের মাধ্যমে ট্রান্সমিট করা হয়। এখন ডাটা কমিউনিকেশনের ক্ষেত্রে উক্ত ব্লক ডায়াগ্রামে কি কি থাকে, মানে এখানে যে সিম্পলি যে ব্লক ডায়াগ্রাম থাকবে, এই ব্লক ডায়াগ্রামের মধ্যে কি কি থাকবে দেখেন, এখানে হচ্ছে ইনফরমেশন সোর্স, ট্রান্সমিটার, চ্যানেল আর এখানে হচ্ছে ট্রান্সমিশন মিডিয়াম, তারপর হচ্ছে রিসিভার, এরপরে হচ্ছে ডেস্টিনেশন। ফার্স্টে হচ্ছে ইনফরমেশন সোর্স। ইনফরমেশন সোর্স বলতে তথ্য ভান্ডার, ইনফরমেশন হচ্ছে তথ্য, সোর্স অর্থাৎ উৎস বা ভান্ডার যেটাকে বলা হয়, তথ্য ভান্ডার বা উৎস। এই উৎস থেকে তো একটা সিগন্যাল লাগবে। আপনি যে একটা বিষয়কে দেখবেন বা উপস্থাপন করবেন, এখন এটা নিয়ে তো আপনাকে চিন্তা ভাবনা করতে হবে, আপনার কর্মশক্তিকে কাজে লাগাতে হবে, কাজে লাগিয়ে একটা পরিপূর্ণ রূপদান করতে হবে। রূপদান করার পরে সেইটা কি করতে হবে, মানুষের মাধ্যমে কিন্তু ছড়াতে হবে। তো এই ছড়ানোর কাজটা হচ্ছে আপনি একটা উৎস জানেন, বা আপনার কাছে কি হচ্ছে, বা রেডিও স্টেশন কি হয়, বিভিন্ন মানে কি হয়, তাদের সংগ্রহশালা থাকে যেটাকে আর্কাইভ বলা হয়। তো তাদের সংগ্রহশালা থেকে দেখা যাচ্ছে অনেক পুরানো জিনিসগুলো রিলে করে শোনানো হয়, বা অনেক সময় আমাদের কাছে পৌঁছানোর জন্য কি হয়, ওই উৎসটা ব্যবহার করা হয়। ঠিক আছে, ওই উৎস থেকে কি হয়, ওই উৎসটাকে ফার্স্ট অফ অল ট্রান্সমিট করা হয়, ট্রান্সমিট থেকে ওইটা আবার কি হয়, বাতাসের মাধ্যমে তরঙ্গ আকারে ছড়িয়ে দেওয়া হয়। তারপরে আমরা রিসিভ করি, রিসিভ করার পরে ডেস্টিনেশন হচ্ছে আমাদের গন্তব্য, অর্থাৎ এখানে হচ্ছে ডেস্টিনেশন আমাদের বাসা পর্যন্ত বা আমাদের কাছে পর্যন্ত যদি পৌঁছাতে হয়, যদি রেডিও সিগন্যালের কথা বলেন, সেই ক্ষেত্রে কি হচ্ছে, এই সিগন্যালটাকে ফার্স্ট অফ অল রেডিও রিসিভ করতেছে, করে আমাদের কান পর্যন্ত বা আমাদের শোনার উপযোগী করে সে কিন্তু পৌঁছাচ্ছে। আর যদি কেবল টিভির কথা বলেন, সেই ক্ষেত্রে উপর থেকে যেটা, অর্থাৎ স্টেশন থেকে যেটা আসতেছে সেটা রিসিভ হচ্ছে, রিসিভ হওয়ার পরে অনেক ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে প্রসেস হয়ে দেন আমরা ওইটা আমাদের ডিসপ্লেতে, অর্থাৎ টেলিভিশনে হোক বা মনিটর স্ক্রিনে হোক, সেটা কিন্তু আমরা দেখতে পাই। এখন দেখেন ইনফরমেশন সোর্স কি, এখানে জাস্ট সিম্পলি আগে বলা আছে, এইবার দেখেন এর বিস্তারিত এখানে আলোচনা করা আছে। ইনফরমেশন সোর্স বিদ্যমান কমিউনিকেশন সিস্টেমের মেসেজকে বহন করে, এই মেসেজটি অবশ্যই কোনো না কোনো উৎস থেকে আসে, যাকে বলা হয় ইনফরমেশন সোর্স। তো যে কথাটা আমি আগে বললাম, এটা কিন্তু এখানে লেখা আছে, তো আমি বোঝার ক্ষেত্রে আগে থেকে অনেক কিছু বলে দিচ্ছি। তো কোনো একটি মেসেজের মাধ্যমে ইনফরমেশনের পরিমাণকে পরিমাপ করা, বাইট, বিটস বা টেরাবাইটস বলা হয়। আমরা যেমন শুনি কি কিলোবাইটস, মেগাবাইটস, গিগাবাইটস, তাই না, টেরাবাইটস, এগুলো হচ্ছে বাইটস হিসেবে মেজার করার জন্য বাইট একক হচ্ছে এদের বাইট বলা হয়। পরিমাপ করা, আমরা আগে সর্বপ্রথম ফার্স্ট যখন চিপসেট বা মেমোরি ওঠে, যে সময় এই স্মার্টফোন ছিল না, সিম্পলি দেখা যাচ্ছে অডিও MP3 শোনা যেত, বা ছোট একটা ক্যামেরা বা এম, ছোট করে ভিডিও দেখা যেত ছোট ডিসপ্লেতে। সেক্ষেত্রে কিন্তু কি ব্যবহার করা হতো, মেমোরি। তো ফার্স্ট অফ অল ছিল কি 512 জিবি, অনলি 512 জিবি মেমোরি, তারপরে 1 জিবি, তারপর হচ্ছে 2 জিবি, এরপরে 4 জিবি, এরপরে 8 জিবি, দেন 16, এইভাবে বাড়তে বাড়তে 64, তারপরে 120, এইভাবে কিন্তু বাড়তে বাড়তে অনেকগুলো চলে আসছে। তো মেমোরির কিন্তু আকারটা বাড়ছে। তো শুরুর দিকে যেটা থেকে শুরু হয়েছিল হয়তো এখন আর এগুলো পাওয়া যাবে না, 512 বা 1 জিবি এগুলো কিন্তু পাওয়া যাবে না। তো এই যে বাইট, বাইট বলতে
ওয়ান এমবি বলি। ঠিক আছে, এখন 1024 কিলোবাইট যেটা আছে, কিলোবাইট 1024 কিলোবাইট হচ্ছে ওয়ান মেগাবাইট। এখানে হচ্ছে এরপরে হচ্ছে বাইটের হিসাব আসবে এইভাবে। যাই হোক, এটা আপনাদের বইতে আছে, একটু দেখলে বুঝে যাবেন। এরপরে আছে ট্রান্সমিটার। ট্রান্সমিটার কি সাধারণত সোর্স সিস্টেম দ্বারা ইনফরমেশন জেনারেট করে। ওকে ফাইন, সোর্স থেকে আমরা ইনফরমেশন পাইলাম, কিন্তু সোর্স সিস্টেম মেসেজকে সরাসরি ট্রান্সমিট করতে পারে না। সেটা হচ্ছে কি, কি বলছে আমরা আরেকটু বুঝি। সাধারণ সোর্স সিস্টেম দ্বারা ইনফরমেশন জেনারেট করে, ফাইন। এরপরে কিন্তু সোর্স সিস্টেম মেসেজকে সরাসরি ট্রান্সমিট করতে পারে না। ট্রান্সমিটার ইনফরমেশনকে ট্রান্সফর্ম বা এনকোড করে, এনকোডিং। অনেক সময় দেখবেন আমাদের ফোনের মধ্যে এটা যখন আপনি ভিডিও দেখতে যান, ওইখানে হচ্ছে এনকোডিং দেওয়া থাকে, বা যদি আমরা ভিডিও এডিট করতে যাই সেখানে এনকোড এটা লেখা থাকে। এনকোড করে ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল তৈরি করে। তাহলে কি হলো, আমরা একটা উৎস থেকে কি করলাম, ইনফরমেশন জেনারেট করলাম। জেনারেট করার পর সেটাকে আবার ট্রান্সফর্ম করতে হবে বা এনকোড করতে হবে। করার পরে ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল তৈরি করতে হবে, অর্থাৎ আমাদের সোর্সটাকে ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যালে রূপান্তর করতে হবে, যার ট্রান্সমিশন সিস্টেমের মধ্য দিয়ে, যার ট্রান্সমিশন সিস্টেম অর্থাৎ স্টেশনের মধ্য দিয়ে ট্রান্সমিট করতে পারে। যেমন একটি মডেম, তারযুক্ত ডিভাইস। মডেম, আমরা যে মডেম ইউজ করি, অর্থাৎ আগেরকার যখন ওয়াইফাই ছিল না বা ব্রডব্যান্ডের কেবল ছিল না বা লাইন ছিল না, তখন আমরা একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে কানেক্ট করার জন্য মডেম ইউজ করতাম, যেটার মধ্যে সিম দিয়ে দেন ওইখানে সিম কোম্পানির যে ডাটা প্যাকেজ ছিল সেই প্যাকেজ দিয়ে আমরা কিন্তু ট্রান্সমিটের কাজটা করতাম, বা যেটাটা আমরা কি করতাম, অ্যানালগ সিগন্যাল রূপান্তর করে টেলিফোন নেটওয়ার্কের মধ্য দিয়ে ট্রান্সমিট করতাম। কি হতো, ওইটা ডিজিটাল যে এটা ছিল মডেম তারযুক্ত ডিভাইস বা পার্সোনাল কম্পিউটার থেকে ডিজিটাল স্ট্রিম নিয়ে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করতাম, কি দিয়ে, মডেমের মাধ্যমে করে কি করতাম, টেলিফোন নেটওয়ার্কের মধ্য দিয়ে ট্রান্সমিট করতাম। মানে তরঙ্গ তৈরি করতাম আগে, উৎস থেকে একটা সিগন্যাল নিলাম, সেটাকে ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যালে রূপান্তর করলাম। করার পরে সেইটাকে কি করতেছি আমরা মডেমের সাহায্যে, আগে যেহেতু মডেম ছিল, তো এটা হচ্ছে ডিজিটাল স্ট্রিম নিয়ে অ্যানালগে রূপান্তর করতাম। বিষয়টা ডিজিটাল থাকলে সেটাকে অ্যানালগে নিয়ে আসতাম। করার পরে টেলিযোগাযোগের যে নেটওয়ার্কটা অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যের যে নেটওয়ার্কটা কাজ করে, সেই নেটওয়ার্কটা আমরা পরিবর্তন করে ট্রান্সমিট করতাম। এরপরে আসতেছে দেখেন, এরপরে আসতেছে চ্যানেল অর ট্রান্সমিশন মিডিয়াম। এখানে হচ্ছে চ্যানেল অথবা ট্রান্সমিশন মিডিয়াম হিসেবে যে কাজ করে। এখানে যে নেটওয়ার্ক বা চ্যানেলের মধ্যে দিয়ে ডাটা বা মেসেজ এক স্থান থেকে অন্য স্থানে পাঠানো হয়, তাকে চ্যানেল বা ট্রান্সমিশন মিডিয়াম বলে। এখানে হচ্ছে মিডিয়াম, সো এই জায়গায় বানানটা ভুল আছে। সো এটি তারবিহীন বা স্যাটেলাইটের মাধ্যমে হতে পারে। আমি যে কথাটা বললাম যে ডিশের বা কেবল টিভি যেটাকে বলা হয়, এটার কিন্তু একটা রিসিভার নিচে লাগানো থাকে, ছাতার মতো দেখতে হয় যেটা, ওইটা কিন্তু নিচে লাগানো থাকে। আর উপরে হচ্ছে আমাদের যে স্যাটেলাইটে, ওইখানে হচ্ছে ট্রান্সমিট করার জন্য বা ট্রান্সমিশন যেটা, অর্থাৎ আমাদের এইখান থেকে যে সিগন্যালটা আসে, সিগন্যালটা ফার্স্টে চলে যাচ্ছে কোথায়, আমাদের স্যাটেলাইটে, স্যাটেলাইটের মাধ্যমে ওইটা ক্যাপচার করতেছে। ক্যাপচার করে ওইটা আবার কি করতেছে, আমাদের রিসিভারে প্রেরণ করতেছে। এবার দেখেন এটার সাথে সাথে নিচে রিসিভার দেওয়া আছে। তো রিসিভার নিয়ে তো নতুন করে বলা লাগবে না, রিসিভার আগে বলে আসছে। রিসিভার ট্রান্সমিশন সিস্টেম থেকে ইলেকট্রনিক সিগন্যালকে অ্যাকসেপ্ট করে। যেটা ইলেকট্রনিক সিগন্যাল বা প্রথমে ছিল ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল, সেটাকে আবার ডিজিটাল স্ট্রিম থেকে আমরা কি করলাম, অ্যানালগ সিগন্যালে রূপান্তর করলাম মডেম দিয়ে। দেওয়ার পরে সেইটাকে কি করতেছি, আমরা ট্রান্সমিশন করতেছি বা মিডিয়াম হিসেবে কাজ করতেছি। এটা প্রেরণ করতেছি কোথায়, আমাদের স্যাটেলাইটে চলে যাচ্ছে, ওইখান থেকে আমরা রিসিভার দিয়ে রিসিভ করতেছি। তো যখন রিসিভ করতেছি ইলেকট্রিক সিগন্যালকে অ্যাকসেপ্ট করতেছি, করার পরে ডেস্টিনেশন ডিভাইস হতে ডেস্টিনেশন এবং ডেস্টিনেশন ডিভাইস যাতে হ্যান্ডেল করতে পারে এই বিষয়টা, তার জন্য একটি ফর্ম এ রূপান্তর করে। উদাহরণস্বরূপ একটি মডেম নেটওয়ার্ক কিংবা ট্রান্সমিশন লাইন থেকে অ্যানালগ সিগন্যাল গ্রহণ করে ডিজিটাল বিট বা স্ট্রিমে কনভার্ট করে দেয়। তাহলে মডেম কি করতেছে, আমি এক জায়গা থেকে দেখতেছি যে মডেম আমাকে এটা ডিজিটাল সিগন্যাল থেকে কোন জায়গায় যখন পাঠাচ্ছে, এটা সে অ্যানালগ সিগন্যাল করে পাঠাচ্ছে। আবার যখন আমি বিষয়টা বা সিগন্যালটাকে রিসিভ করতেছি, তখন সে কি করতেছে, ওই অ্যানালগ সিগন্যালটাকে আবার মডেমের মাধ্যমে সে রিসিভ করতেছে, করে ওই অ্যানালগ সিগন্যালটাকে আবার ডিজিটালাইজ করে আমাদের সামনে নিয়ে আসতেছে বা ডিজিটালি কনভার্ট করে দিচ্ছে। এরপরে হচ্ছে ডেস্টিনেশন। ডেস্টিনেশন রিসিভার থেকে ইনকামিং ইনফরমেশনকে নিয়ে ডিসপ্লে করায়। তাহলে কি হচ্ছে, ডেস্টিনেশন বলতে কি হচ্ছে, যে গন্তব্যস্থানে চলে আসছে, আসার পরে ওইটা আমাদের সামনে উপস্থাপন করবে। যদি সহজ করে বলি আমি,
এখানে কি করতেছি, পেন ড্রাইভ ইউজ করতেছি, পেন ড্রাইভ ইউজ করে একটা লেখা এমএস ওয়ার্ড বা এক্সেল এর কোনো ফাইলতে বা পিডিএফ কোনো ফাইল আমি মডেল এই পেন ড্রাইভের মাধ্যমে নিয়ে এসে আপনাদের সামনে যে এখানে দেখাচ্ছি এটা তো ডিসপ্লে করছি, বাট এটা কিন্তু কেউ আপনারা লেখেন নাই বা তৈরি করেন নাই, এটা করছে আমি। করার পরে আমি কি করছি, আমি একটা পেন ড্রাইভ দিয়ে নিয়ে এসে আমার কম্পিউটারে ইনসার্ট করছি, ইনসার্ট করে এটা ডিসপ্লেতে নিয়ে আসছি, অর্থাৎ ওই সিগন্যালটাকে সেইখানে ডিজিটালাইজ করে আপনাদের সামনে উপস্থাপন করতেছে। এবার দেখেন আমাদের পরবর্তী টপিক এখানে থাকবে হচ্ছে ফ্রিকোয়েন্সি, ওয়েভলেন্থ, স্পেকট্রাম, ব্যান্ডউইথ, তারপর হচ্ছে থ্রুপুট, প্রোগ্রেশন স্পিড, তারপর হচ্ছে প্রপাগেশন টাইম, নয়েজ ফিগার, আর হচ্ছে এসএনআর। তো এই বিষয়গুলো কি কি, এগুলো থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন বা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। ফার্স্ট অফ অল এখানে হচ্ছে ফ্রিকোয়েন্সি, ওয়েভলেন্থ, স্পেকট্রাম, ব্যান্ডউইথ, এগুলো সম্পর্কে আমরা একটু জানি। দেখেন নিচে এর বিস্তারিত দেওয়া আছে, বইতেও এর বিস্তারিত পাবেন। তো অনেকের কাছে বই নেই বিধায় আমি এখানে কিন্তু উপস্থাপন করতেছি। এখন ফ্রিকোয়েন্সি, এখানে ফ্রিকোয়েন্সি কি বলছে, কোন ওয়েভের 1 সেকেন্ডের মোট পিরিয়ডের সংখ্যাকে, কোন ওয়েভের 1 সেকেন্ডের মোট পিরিয়ডের সংখ্যাকে ওই ওয়েভের ফ্রিকোয়েন্সি, দা ফ্রিকোয়েন্সি অফ ওয়েভ refers to the total number of periods, এখানে 7 in 1 সেকেন্ড বলে ফ্রিকোয়েন্সি দ্বারা প্রকাশ করা হয়। এর একক হচ্ছে হার্টজ, ফ্রিকোয়েন্সির একক হচ্ছে হার্টজ। এখন কথাটা আমরা বুঝলাম না, ফ্রিকোয়েন্সি কি, কোন ওয়েভের 1 সেকেন্ডের মোট পিরিয়ড সংখ্যা, মানে 1 সেকেন্ডে একটা সাইকেল যতবার অতিবাহিত হয়, তো এই পিরিয়ডটা বা ফ্রিকোয়েন্সি যদি দেখতে হয় অনেকটা কি হয়, যদি আমরা অসিলোস্কোপ দেখে থাকি বা যদি কখনো আপনার হার্ট মনিটরিং যেটা আছে মানে আইসিইউ তে বা সিসিইউ তে যেটা থাকে দেখবেন, বিশেষ করে যারা হার্টের পেশেন্ট হয় তাদের মানে বুকের উপরে কয়েকটা ডিভাইস লাগানো থাকে কাপের মতো, জাস্ট ওইটার একটা সিগন্যাল এইভাবে গ্রাফের মতো উঠতে থাকে। যদি ওইখানে যাওয়ার সুযোগ হয়ে থাকে বা কখনো দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন, যা বা যদি কখনো অসিলোস্কোপ দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন। ওইখানে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পর পর মানে হার্টের যে সিগন্যালটা দেয়, রেডিংটা দেয়, তো দেখবেন ওইটা একবার উপরে ওঠে আবার একবার নিচে নামে। তো এইটাকে মূলত একটা আমরা সাইকেল হিসেবে তুলনা করতে পারি, কিন্তু বইতে দেখবেন যে আপনার তরঙ্গের মতো আছে, মানে বাম দিকে একটা দাগ দেওয়া আছে এবং মাঝখান থেকে ঠিক মাঝ বরাবর একটা দাগ দেওয়া আছে এবং মাথা এক জায়গা থেকে শুরু হচ্ছে, শুরু হয়ে নদীর ঢেউয়ের মতো উপরে যাচ্ছে, যাওয়ার পরে আবার ওইটা ঠিক যতটুকু পরিমাণ উপরে চলে গেছে অতটুকু পরিমাণ আবার নিচে চলে আসছে, এসে আবার আপনি যে মাঝখান থেকে যে দাগটা দিচ্ছেন অর্থাৎ দাগের উপর থেকে শুরু হচ্ছে একটা উচ্চতর জায়গায় পৌঁছাচ্ছে বা নির্দিষ্ট একটা হাইটে পৌঁছাচ্ছে, পৌঁছানোর পর ওইখান থেকে আবার ব্রেকডাউন করতেছে বা ভাঙতেছে, সিগন্যালটা ভাঙার পরে আবার আপনার ওইটা নিচে আসতেছে, আপনার মিড পয়েন্ট যে দাগটা আছে ওইটা কিন্তু সে ক্রস করতেছে, ক্রস করার পরে আবার ঠিক যে পরিমাণ উপরে উঠছিল বা হাইটে যে পরিমাণ ছিল ওই পরিমাণ আবার নিচে এসে দেন মাঝখানে দাগ পর্যন্ত যেটা আসতেছে এটা হচ্ছে ওয়ান সাইকেল বলা হয় বা একটা ফ্রিকোয়েন্সি বা একটা সাইকেল বলা হয়। তো এই ফ্রিকোয়েন্সিকে হার্টজ দ্বারা পরিমাপ করা হয়, একক হচ্ছে হার্টজ, এইচ জেড, যেটা সংক্ষিপ্ত রূপ এইচ জেড। এইবার দেখেন এখানে আছে ওয়েভলেন্থ, ওয়েভলেন্থ কি, একটি ওয়েভলেন্থ যে দ্রুত অতিক্রম করে 1 সাইকেল সম্পূর্ণ করে, একটি ওয়েভ যে দ্রুত অতিক্রম করে 1 সাইকেল সম্পূর্ণ করে তাকে ওয়েভ লেন্থ বলে। অর্থাৎ একটা সাইকেল একটা দ্রুত অতিক্রম করে আসতে হয়, যদি বলা হয় বা যদি রেসের কথা চিন্তা করেন আপনাকে বলা হচ্ছে আপনি 10 মানে এখান থেকে 3 কিলোমিটার বা 2 কিলোমিটার বা 100 মিটার এরকম একটা রেস হয় বা দৌড় যে প্রতিযোগিতা হয়, এটা হচ্ছে আমরা অনেকটা ওই প্রতিযোগিতার সাথে ওয়েভলেন্থের তুলনা করতে পারি। এখন আমি ফ্রিকোয়েন্সি যদি বললাম যে আপনাদের মিড পয়েন্ট অর্থাৎ দাগের উপর থেকে শুরু হচ্ছে নির্দিষ্ট একটা স্থান পর্যন্ত বা নির্দিষ্ট একটা পরিমাণ উপরে যাচ্ছে, ওই সিগন্যালটা আবার ভেঙে নিচে আসতেছে এবং উপরে যতটুকু গেছে ঠিক একই রকম ভাবে মাঝ পর্যন্ত আবার যদি ফিরে আসে, এইটা হচ্ছে মূলত যতটুকু দূরত্ব সে অতিক্রম করতেছে এটাকে বলা হয় ওয়েভ লেন্থ। ওয়েভ বলতে তরঙ্গকে বলা হয় ওয়েভ লেন্থ বলে। এখন সাইকেল সম্পূর্ণ করে এটাকে ওয়েভ লেন্থ বলে। আমরা একে আবার এভাবে সংজ্ঞায়িত করতে পারি যে পরপর 2 সাইকেল পিক এর মধ্যবর্তী দূরত্বকে ওয়েভলেন্থ বলে। অর্থাৎ আমরা যখন ফ্রিকোয়েন্সি সিগন্যাল দিলাম, ফ্রিকোয়েন্সি সিগন্যাল কি করছে, উপর থেকে শুরু হচ্ছে বা মিডিল বরাবর যে পয়েন্ট, একটা পয়েন্ট থেকে শুরু হয়ে নির্দিষ্ট একটা উচ্চতা পর্যন্ত পৌঁছে আবার কিন্তু এখানে ফল হচ্ছে, অর্থাৎ ব্রেকডাউন হচ্ছে, ব্রেকডাউন হওয়ার পরে নিচে আসতেছে, দেন ওই দাগ পর্যন্ত আবার যে পৌঁছালো না, এই যে একটা ধাপ সে কমপ্লিট করলো, এইটাকে মূলত ওয়েভলেন্থ বলে। অর্থাৎ যতটুকু দূরত্ব সে অতিক্রম করলো এইটাকে ওয়েভলেন্থ বলা হয়। বইতে আরো বিস্তারিত সংজ্ঞায়িত পাবেন, একটু দেখে নিবেন। এরপরে দেখেন স্পেকট্রাম, স্পেকট্রাম কি, একটি সিগন্যাল টাইপ
ওয়েভ ফর্মকে এক সিরিজ সাইন বা কোসাইন কিংবা সাইন বা কোসাইন ওয়েভ দ্বারা দেখানো যেতে পারে। এরূপ প্রদর্শনকে বলা হয় সিগন্যাল স্পেকট্রাম। তো এটা হচ্ছে আপনাদের ওখানে হয়তো ম্যাথমেটিক্যাল কিছু ইস্যু দিয়ে বা বিষয় দিয়ে বোঝানো থাকতে পারে, তো এটা এখন আমি স্কিপ করে যাচ্ছি। এবার আসেন ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ কি? একটি সিগন্যাল ফ্রিকোয়েন্সি সর্বনিম্ন ও সর্বোচ্চ মানের মধ্যকার যে পার্থক্য তাকে ব্যান্ডউইথ বলে। এখন ব্যান্ডউইথ, ব্যান্ডউইথ বলতে কি? আমি যদি ব্যান্ডউইথের কথা বলি, এখন ফ্রিকোয়েন্সি দেখলাম, ওয়েভলেন্থ দেখলাম, স্পেকট্রাম দেখলাম, এবার ব্যান্ডউইথে আসেন। ব্যান্ডউইথ বলতে আমরা যদি আমাদের ওয়াইফাই বা ইন্টারনেটের কথা বলি, আমরা তাদেরকে বলে থাকি যে ভাইয়া আপনি যে লাইনটা দিচ্ছেন এই লাইনটা কত এমবিপিএস হবে। সে হয়তো আমাদেরকে বলে যায় ভাই 10 এমবিপিএস বা 5 এমবিপিএস হবে। কিন্তু আদৌ কি আপনি 10 এমবিপিএস বা 5 এমবিপিএস পাচ্ছেন কিনা আমরা যদি সিম্পলি আমাদের ফোন থেকে চেক দেই, বা ওয়াইফাই স্পিড চেকার বা অনলাইন স্পিড চেকার বা নেট স্পিড চেকার এইভাবে যদি, বা ডাটা স্পিড চেকার এইভাবে যখন সার্চ দিয়ে দেখি, ওখানে দুইটা স্পিড দেখা যায়, যে একটা হচ্ছে ডাউনলোড স্পিড আর একটা হচ্ছে কি আপলোডিং স্পিড। দুইটা স্পিড কিন্তু আমাদেরকে দেখায়। এখন মনে করেন আপনাকে 5 এমবিপিএস দেওয়া হয়েছে এবং এখানে আপনি সর্বনিম্ন জানেন যে 1 এমবিপিএস। এখন 1 এমবিপিএস বা 2 এমবিপিএস সর্বনিম্ন, এখান থেকে যে মধ্যবর্তী একটা অংশ আছে না, 5 থেকে আপনি যখন 2 কে মাইনাস করবেন তখন মধ্যবর্তী কত আসতেছে? 3। এই যে 3 বা মধ্যবর্তী যে স্থান, অর্থাৎ একটা সিগন্যাল ফ্রিকোয়েন্সি সর্বনিম্ন, সর্বনিম্ন বলতে আমি এখানে আপনার যে সিগন্যালটা নিচ্ছেন ওয়াইফাই সিগন্যাল, এটাকে বলতেছি 2 এমবিপিএস, এটা সর্বনিম্ন। এবং সর্বোচ্চ মান এখানে যদি আমি ধরি 10 এমবিপিএস, তাহলে এই দুইটার মধ্যকার পার্থক্য, অর্থাৎ আপনি 2 থেকে মানে 10 থেকে যদি 2 বা 8 থেকে 2 যদি বাদ দেন তাহলে কিন্তু 6 হয়। তো এই যে 6 বা মধ্যবর্তী যে অবস্থান বা স্থান, এইটাকে মূলত ব্যান্ডউইথ বলে। এইবার আসেন থ্রোপুট। থ্রোপুটটা কি? একটি নেটওয়ার্কের মধ্য দিয়ে কত দ্রুত তার সাথে অ্যাকচুয়াল যে ডাটা আছে পাঠানো যায় তার পরিমাপকে থ্রো আউটপুট বলে। থ্রো পুট, থ্রো পুট, থ্রো বলতে কি? ছুড়ে দেওয়া বা চালা, যেটা থ্রো পুট। আপনি একটা জিনিসকে ছুড়ে দিলেন, কত দ্রুত ছুড়ে দিলেন এবং সেটা ওই জিনিসটা বা ওই সিগন্যালটা কত দ্রুত আপনার পর্যন্ত পৌঁছালো। অনেক সময় দেখা যায় কি, আমরা নেট থেকে যখন ব্রাউজ করি কোনো একটি ছবি বা কোনো একটি কিছু আমরা ব্রাউজ করতেছি, ব্রাউজ করতে করতে ওইটার স্পিডটা কি হয়, অনেকাংশে কিন্তু স্লো হয়ে যায়। যে আমি এখন একটা ক্লিক করছি, 3 ঘন্টা পরে যে ওপেন হচ্ছে বা 10 মিনিট পরে যে ওপেন হচ্ছে, ওইটা যে স্পিড না, ওইটাকে মূলত থ্রোপুট বলে। যে আপনার সিগন্যালের উপর এটা নির্ভর করে, আপনার যে এটা পাঠাচ্ছেন, যেটা পাঠাচ্ছেন এটা কত দ্রুত আপনি অ্যাকচুয়াল যে পরিমাপ সেই পরিমাপে আপনি পাচ্ছেন এবং নির্দিষ্ট পরিধিতে পাচ্ছেন, এটাকে বোঝাচ্ছে। আচ্ছা, প্রোপাগেশন স্পিড, প্রোপাগেশন টাইম, নয়েজ। এবার আসেন প্রোপাগেশন স্পিড, এটা আজকে শেষ করে দিই। প্রোপাগেশন স্পিড কি? কোন মিডিয়ার মধ্য দিয়ে সোর্স থেকে ডেস্টিনেশনে ডাটা পৌঁছানোর হার। কোন মিডিয়ার মধ্য দিয়ে, অর্থাৎ এখানে হচ্ছে মিডিয়া বলতে আমি যদি ধরি যে আমি একটা এখানে আমার বাসা থেকে আমি অফিস পর্যন্ত যাব, এখন এখানে আমি কি ব্যবহার করতেছি? এই জায়গায় আমি হয়তো কোনো যানবাহন ব্যবহার করতেছি, হোক সেটা মোটরসাইকেল হতে পারে, বা মনে করেন আপনি হেঁটে যাত্রা করতেছেন। এখন প্রোপাগেশন স্পিড হচ্ছে একটা মিডিয়ার মধ্য দিয়ে, বা আপনি যে রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা রাস্তা শর্টকাট আছে আরেকটা হচ্ছে লং আছে। একটা রাস্তা দিয়ে গেলে আপনি 5 মিনিটে পৌঁছাতে পারেন আপনার গন্তব্যে, আরেকটা রাস্তা দিয়ে গেলে দেখা যাচ্ছে আপনার 8 মিনিট সময় লাগতেছে। এখন আপনি যে রাস্তাটা বাঁচতেছেন বা যে মিডিয়ার মধ্যে দিয়ে যাচ্ছেন, এই মিডিয়াটা কত দ্রুত আপনাকে আপনার নির্দিষ্ট ডেস্টিনেশনে পৌঁছায় দিতে পারতেছে, এর যে হার আছে বা রেশিও যেটা আছে, ওইটাকে মূলত প্রোপাগেশন স্পিড বলা হচ্ছে। আর প্রোপাগেশন টাইম হচ্ছে আপনি যে ওই রোড দিয়ে গেলেন, সোর্স থেকে একটি ডাটা যাত্রা শুরু করে ডেস্টিনেশনে পৌঁছানো পর্যন্ত যে সময় লাগে তার পরিমাপকে প্রোপাগেশন টাইম বলে। ওই একই কথা বলবো, যে আমি রাস্তা থেকে বের হয়েছি, একটা রাস্তা আপনাকে 5 মিনিটে নিয়ে যায়, আরেকটা 8 মিনিটে নিয়ে যায়। এখন এক জায়গায় 5 মিনিটে যাচ্ছি, আরেক জায়গায় 8 মিনিটে যাচ্ছি, এই যে সময়টা বা এই যে দ্রুত অতিক্রম বা পথ অতিক্রমের যে সময়, এই সময়টাকে বলা হচ্ছে মূলত আপনার প্রোপাগেশন টাইম। এরপরে দেখেন নয়েজ। নয়েজ অর্থাৎ শব্দ, ইনফরমেশন সিগন্যাল ট্রান্সমিশনের সময় মূল সিগন্যালের সাথে কিছু অনাকাঙ্ক্ষিত সিগন্যাল যুক্ত হলে
সেই সব অনাকাঙ্ক্ষিত সিগন্যালকে নয়েজ বলে। বিশেষ করে এইটা যখন ওয়েদারটা খারাপ থাকে, মানে আবহাওয়াটা খারাপ থাকে, তখন দেখবো যে আমাদের অনেক সময় কথা বলতে বা ফোনে যখন আমরা কথা বলি, আমাদের কথাটা স্পষ্ট আসে না, হয় স্পষ্ট আসে, কথাগুলো কেটে যায়। সাধারণত আমরা এখন কি করি, ওয়াইফাইটা ব্যবহার করি বা ডাটা কমিউনিকেশনের জন্য আমরা ডেটা ব্যবহার করি, ব্রডব্যান্ড সিস্টেম ব্যবহার করি। সেই ক্ষেত্রে অনেক সময় আমাদের ওই সিগন্যালটা কিন্তু ডাউন হয়, তখন আমরা কথা বলতে পারি না, বা আমাদের ওই কথার সাথে আরো আনুষঙ্গিক কিছু কথা বা শব্দ তৈরি হয়, এটাকে মূলত নয়েজ বলে। নয়েজটি আবার চারটা ক্যাটাগরিতে ভাগ করা হয়। একটা হচ্ছে থার্মাল নয়েজ, একটা হচ্ছে ইনডিউসড নয়েজ, আরেকটা হচ্ছে ক্রসটক, আরেকটা হচ্ছে ইম্পালস নয়েজ। তো থার্মাল নয়েজটা কি, এখানে যদি আমি নিচে চলে আসি, আজকে এই পর্যন্ত রাখবো, ঠিক আছে, এই চারটা বলে দিয়ে শেষ করে দিচ্ছি। এখানে হচ্ছে থার্মাল নয়েজ। দেখেন ওয়্যারের মধ্যে ইলেকট্রনের এলোমেলো গতিকে থার্মাল নয়েজ বলে, যার ট্রান্সমিটার দ্বারা প্রেরিত না হয়ে এক্সট্রা সিগন্যাল উৎপন্ন করে, ফলে মূল সিগন্যাল ক্ষতিগ্রস্ত হয়। এখানে হচ্ছে থার্মাল নয়েজ বলতে ওয়্যারের মধ্যে দিয়ে ইলেকট্রনের এলোমেলো গতি, অর্থাৎ টেলিফোনের যে কেবল ব্যবহার করে, সাধারণত টেলিফোন লাইন কিন্তু এখনো তারের মাধ্যমে দেওয়া হয়। তো ওইটা যখন দেওয়া হচ্ছে, তখন কি হয়, ওই ওয়্যারের মাধ্যমে যখন সিগন্যালটা আসে, আমরা সচরাচর জানি যে আপনি যখন একই জায়গায় বারবার ঘর্ষণ সৃষ্টি করবেন বা ঘষা দিবেন, তখন কিন্তু এখানে তাপ তৈরি হয়, তাই না, একটু গরম অনুভব হয়। বা আপনাদের দুই হাতকে যদি হাতের তালুকে একসাথে ঘষা দেন, তো কিছু সময় ঘষার পরে দেখবেন হাতটা গরম হয়ে যায়। তো এরকম যে ওয়েবটা আছে, ওয়্যারের মাধ্যমে আমরা যখন সিগন্যালটাকে পাঠাবো, তখন কি হয়, ওই তারের মাধ্যমে আসলে সিগন্যালটা একটু কি হয়, তাপ উৎপন্ন করে। তখন কি হয়, ওই সিগন্যালটার যে এটা আছে, শব্দটা আছে বা সিগন্যালটা কি হয়, এক্সট্রা একটা সিগন্যাল উৎপন্ন করে, ফলে মূল সিগন্যালটা একটু ক্ষতিগ্রস্ত হয়। তারপর হচ্ছে ইনডিউসড নয়েজ। ইনডিউসড নয়েজ সোর্স থেকে আসে, যেমন এখানে হচ্ছে মোটর, সহজ করে বলছে এখানে মোটর। আপনি যখন বাসায় একটা মোটর চাপ দিবেন, বা কোনো একটা মোটর, আপনি যদি সাপোজ আপনার যে বাইকটা আছে, মোটরসাইকেল, সেটার ইগনিশন যখন দেন, যখন পিক আপটা আপনি অন করেন, তখন কিন্তু একটা নয়েজ হয়, ওই মোটরটা চলতেছে যে, ওই যে নয়েজ হয়, তখন সেটাকে হচ্ছে ইনডিউস নয়েজ বলে। আর ক্রস টক বলতে মাঝে মধ্যে একটি মিডিয়ার মধ্যে যখন আরেকটি মিডিয়াকে ক্রস করে, অর্থাৎ আপনি অনেক সময় দেখবেন যে ফোন দিলে, এই কিছুদিন আগে এই সমস্যাটা ছিল, আপনি একজনকে ফোন দিচ্ছেন, ফোন দিলে দেখা যাচ্ছে আরেকজন রিসিভ করছে, বা একজন ফোন দিচ্ছে আপনার কাছে চলে আসছে। অনেক সময় এটাকে আমরা কি বলি, রং নাম্বার বলি, তাই না। আসলে রং নাম্বার আর ক্রস টক দুইটা ভিন্ন জিনিস, অর্থাৎ আপনাকে সিগন্যাল দিতে যে সে অন্য আরেকটা জায়গায় কানেক্ট করে ফেলে, এইটাকে মূলত ক্রস টক বলা হয়। বা বিশেষ করে টেলিফোন, এটা তো দেখা যায় যে একই কেবলে বা একই সংযোগে একটা বাড়িতে তিনটা যদি টেলিফোন থাকে, তো আপনি একজনকে ফোন দিলে বাকি দুইজন যদি ওই টেলিফোনটা উঠায়, তো তারাও সেম কথাটা বা সেম সিগন্যালটাই শুনতে পায়, এটাকে মূলত ক্রসটক বলে। আর ইম্পালস বলতে ইম্পালস নয়েজ, মাঝে মাঝে ওয়্যার বা মিডিয়ার মধ্যে দিয়ে চলাচলের ওয়েভ, হাই এনার্জি ওয়েভ, খুব অল্প সময়ের জন্য বাধাপ্রাপ্ত হয়ে যে নয়েজের সৃষ্টি করে, তাকে হচ্ছে ইম্পালস নয়েজ বলে। ইম্পালস নয়েজ হচ্ছে মাঝে মধ্যে ওয়্যার বা মিডিয়ার মধ্যে দিয়ে চলাচলরত ওয়েভের হাই এনার্জি। অর্থাৎ কি হয়, অনেক সময় আমরা কি করি, কিছু কথা থাকে যা আমরা খুবই উচ্চ স্বরে বলি, একটা সিগন্যালকে দেখা যাচ্ছে চিল্লাচ্ছি বা চিৎকার করে বলতেছি, এইটা কি হয়, হাই এনার্জি ওয়েভ তৈরি করে, অল্প সময়ের জন্য বাধাপ্রাপ্ত হয় এই নয়েজটা, ফলে একটা শব্দ তৈরি করে। সেটা আমি ওয়্যার দিয়েও পাস করতে পারি, বা আমরা কি করতে পারি, ওয়্যার ছাড়া মিডিয়ার মধ্যে দিয়ে যদি দিই, অর্থাৎ ফোনেও যখন আমরা কথা বলি, যদি আমরা অতিরিক্ত জোরে কথা বলি, তখন কি একটা বাধাপ্রাপ্ত হয়ে আলাদা একটা নয়েজের সৃষ্টি হয়, সেটা হচ্ছে ইম্পালস নয়েজ বলে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত থাকবে। পরবর্তী আলোচনা বা দেখা যাচ্ছে পরবর্তী ক্লাসে আমরা এই ফার্স্ট চ্যাপ্টারটা হয়তো শেষ করে দিব। তো যে চ্যাপ্টারটা আমরা শেষ করে দিব, অর্থাৎ আমরা শেষ করব ওই চ্যাপ্টারের সাথে সাথে ওই চ্যাপ্টারে যে সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং ব্রড যে কোশ্চেন গুলো থাকবে, ওই কোশ্চেন গুলো আমি মার্কিং করে দিব, ওইগুলো আপনারা পড়বেন এবং সবাই সেকেন্ড সেমিস্টার বইটা নিয়ে নেবেন দয়া করে। যেহেতু বই চলে আসছে, বই নিয়ে নিবেন।